স্ক্রিন তো দেখা যাচ্ছে কি না? জি স্যার দেখা যাচ্ছে। লাস্ট ক্লাস যতটুকু করেছি আজকে তারপর থেকে মেনলি শুরু করবো। তো তারপরে একটু কুইক রিভিউ যদি আমি আসি, যে আমাদের গতদিন আমরা এখানে প্লেন ওয়ালের ক্ষেত্রে প্লেন ওয়ালের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করেছিলাম হিট কন্ডাকশনটা কিভাবে হয় সেটা দেখার চেষ্টা করেছি। সো একটু যারা অ্যাডমিটগুলো করে নেই, এখনো জয়েন করছে অনেকে। তো কোশ্চেন ছিল স্যার গতকাল। হ্যাঁ বলো। স্যার ওই থিন ওয়ালের মধ্যে স্যার যে জি ডট একটা এলিমেন্ট মানে হিট, হ্যাঁ হিট জেনারেশন, হ্যাঁ হিট জেনারেশন। এটা স্যার অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে স্যার? মনে করো সাপোজ ভিতরে কোনো যদি হিট সোর্স থাকে, তোমার মনে করো একটা ইলেকট্রনিক ডিভাইস, এখানে যদি ইলেকট্রিসিটি কোনো কারণে যদি প্রডিউস হয়, হ্যাঁ বা ইলেকট্রিসিটি হয়, তাহলে সেটা তো হিট জেনারেশন হবে, বা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, হিট প্রডিউস হতে পারে না কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। জি জি স্যার। দ্যাটস ইট, ঠিক আছে। সো এনিওয়ে আমরা এখন এক মিনিট হচ্ছে মানে ঠিক আছে। হ্যাঁ আমরা গতকালকে এই ধরনের একটা ওয়ালের কথা চিন্তা করেছিলাম, এবং তখন আমরা বলেছিলাম যে একটা হিট যদি পাস করে এবং একটা থিন লেয়ারের মধ্যে দিয়ে ডেল্টা এক্স পরিমাণ, তখন তার জন্য আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করেছি, এবং তার মধ্যে কতগুলো ইস্যুর মধ্যে আমরা একটা হিট জেনারেশন বলে একটা জিনিস বলেছিলাম। মাথার মধ্যে যেটা রাখতে হবে সেটা হচ্ছে ছোট হাতের জি আর বড় হাতের জি। বড় হাতের জিটা হচ্ছে হিট জেনারেশন, আর ছোট হাতের জিটাকে আমরা বলছি হিট জেনারেশন পার ইউনিট ভলিউম। হ্যাঁ ছোট হাতের জিটা হচ্ছে পার ইউনিট হিট জেনারেশন পার ইউনিট ভলিউম। তো সেই ক্ষেত্রে আমরা ডিরাইভেশনটা মোটামুটি কমপ্লিট করেছিলাম লাস্ট ক্লাসে, যদিও নেটওয়ার্কে একটু হয়তো প্রবলেম ছিল। হ্যাঁ তো আমরা লাস্টে এই একটা ইকুয়েশন আমরা এসেছিলাম যে ডেল স্কয়ার টি বাই ডেল এক্স স্কয়ার ডিভাইড প্লাস জি ডট বাই কে, ছোট হাতের জি যেটা ইকুয়াল টু 1 বাই আলফা ডেল্টা টি বাই ডেল টি। এখানে বড় হাতের টিটা হচ্ছে টেম্পারেচার, ছোট হাতের টিটা হচ্ছিল টাইম, আলফা ছিল থার্মাল ডিফিউজিবিলিটি, তার সূত্রটা এখানে লেখা আছে কে ডিভাইড বাই রো সি। কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, ছোট হাতের জি যেটা বললাম যে হিট জেনারেশন পার ইউনিট ভলিউম। এই ধরনের আমরা একটা সূত্র পেয়েছিলাম যখন কনস্ট্যান্ট কন্ডাক্টিভিটি আমরা বলেছিলাম। আর যদি কন্ডাক্টিভিটি যদি টেম্পারেচারের সাথে যদি ভ্যারি করে বা এক্সের সাথে যদি ভ্যারি করে, তখন জেনারেল ইকুয়েশন হচ্ছে উপরেরটা। আমরা নর্মালি আমাদের এই সাবজেক্টের নর্মালি আমরা কন্ডাক্টিভিটি অলওয়েজ কনস্ট্যান্টই ধরবো, তো আমাদের জন্য জেনারেল ইকুয়েশন ইজি, সেটা হচ্ছে নিচেরটা হবে। এর পরবর্তীতে আমরা এটাই কয়েকটা কেস হিসাবে আমরা বলেছিলাম যে যদি এই ইকুয়েশনটা যদি চিন্তা করি, তার মধ্যে ডেল্টা ছোটতে যে টিটা আছে এটা হচ্ছে তোমার টাইমের জন্য। তো যদি স্টেডি স্টেট হয় তাহলে এই পার্টটা থাকবে না, এই পার্টটা থাকবে না, তো সেক্ষেত্রে এটা জিরো হয়ে যাবে। যদি বলি যে কোনো হিট জেনারেশন হবে না, তাহলে ছোট হাতে জি এটা চলে যাবে। আর সেই হিসাবে আমরা তিনটা কেস দেখেছিলাম। এরপরে আমরা একই জিনিস সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য আমরা চিন্তা করেছিলাম। লং সিলিন্ডার যদি হয় একই সূত্র, শুধু এখানে কোঅর্ডিনেট হিসাবে চেঞ্জ হচ্ছে 1 বাই আর ডেল আর ডেল বিজাই ডেল বাই ডেল আর। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আগের এলিমেন্টটা হচ্ছে স্যার আমাদের একটা বক্স টাইপ এলিমেন্ট ছিল, ওখানে স্যার আমরা 1 বাই এ ডি বাই ডিএক্স এরকম কিছু একটা, যেখানে এটা আমার এরিয়া মানে এরিয়া ডিফাইন করতেছিল, রাইট? 1 বাই বুঝি না, আবার বলো। 1 বাই এ 1 বাই এ 1 বাই এ যেখানে কোথায় বলো? 1 বাই এগুলো তো কোনো কিছু না, এ হচ্ছে এরিয়া। হ্যাঁ স্যার, তাহলে এখানে 1 বাই আর টা কি ডিফাইন করতেছে? এখন তোমাকে সিলিন্ড্রিক্যাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট আবার বোঝাতে হবে। স্যার আমরা এরিয়া ধরবো না, এরিয়া ক্যালকুলেশন আনবো। হ্যাঁ এরিয়া অবশ্যই আসবে, এরিয়া তো অবশ্যই আসবে। এরিয়া এসে সবকিছু ঠিক হয়ে লাস্টের এই ফাইনাল যে ফর্মটা এই যে দেখছো, এক্স এর জায়গায় আর হচ্ছে, এক্স এর জায়গায় আর হচ্ছে, এক্স এর জায়গায় আর হচ্ছে, সেটা যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে যাচ্ছ, তখন তোমার এইটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে সিলিন্ড্রিক্যাল আসার সময় তখন তোমার এইভাবে চেঞ্জ হচ্ছে, এটা কোঅর্ডিনেট হিসাবে। ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। এটা তুমি যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটটা একটু দেখে নিলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? জি স্যার ঠিক আছে, ওকে। এটা জেনারেল প্রিন্সিপালের রুল, এটা নতুন কোনো জিনিস হওয়ার কথা না তোমাদের জন্য, কারণ ম্যাথমেটিক্স আমরা পড়ে আসছি। ঠিক আছে? কার্টেসিয়ান বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যাই হোক, এটা লাস্ট ক্লাসে এরকম আমরা দেখেছি যে তিনটা কেস হতে পারে এখানেও। সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রানজিয়েন্টের বা স্টেডি স্টেটের কনসিডারেশন, একটা হচ্ছে উইদাউট উইথ হিট জেনারেশন, সেক্ষেত্রে আমরা তিনটা কেস পেয়েছি। এই ছিল গতকাল পর্যন্ত। আমরা আজকে এখান থেকে যাব,
তো আমরা এখানে একটা যাওয়ার পথে প্রথমে আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে কেস 1। হ্যাঁ, কেস 1-এ আমরা যেটা মানে যদি আমরা দেখি, আমরা কেস 1 যেটা বলছি সেটা হচ্ছে স্টেডি স্টেট। তার মানে স্টেডি স্টেট বলতে আমাদের ট্রানজিয়েন্ট পার্টটা নেই, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটরটা দেখাচ্ছি, আর এর উপরটা যদি দেখো সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটরটা দেখাচ্ছি। এই যে কেস 1, হ্যাঁ 3 কেসেস বলেছি। কেস 1, কেস 1 বলতে স্টেডি স্টেট, তার মানে ডেল বাই ডেল্টা টি, এই পার্টটা জিরো, কারণ এটা টাইম ডিপেন্ডেন্ট হবে না, মানে স্টেডি স্টেট হওয়ার কারণে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। আমরা সেই কেসটা আজকে প্রথমে আলোচনা করব। কেস 1, সো প্লেন ওয়াল উইথ হিট সোর্স। আমরা এখানে হিট সোর্স অবশ্যই একটা আছে, হ্যাঁ ভিতরে, সেই হিসাবে আমরা দেখতে চাচ্ছি এটা ট্রানজিয়েন্ট না হয়ে স্টেডি স্টেটে কি হবে। স্টেডি স্টেট যদি হয় তাহলে আমাদের ইকুয়েশনটা খুব সিম্পল হয়ে যাচ্ছে, ডেল স্কয়ার টি বাই ডেল এক্স স্কয়ার প্লাস জি ডট বাই কে ইকুয়ালস টু 0। এখানে আরেকটা টার্ম ছিল সেটা থাকতেছে না, সো এই ইকুয়েশনটা আমাদের কেস 1। সো আমরা এখানে এখন যদি একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে এই টিটা শুধু ভ্যারি করতেছে এক্স অক্ষ বরাবর, মানে একটা ভেরিয়েবল উপর সে ডিপেন্ডেন্ট, মানে টিটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ওয়ান প্যারামিটার, সেটা হচ্ছে এক্স। তারপরে আমরা এটাকে ডেল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ফর্ম থেকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে আসছি, ডি স্কয়ার টি বাই ডি এক্স স্কয়ার। সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আমরা এখানে যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটা হচ্ছে একটা ওয়াল দেখিয়েছি, ওয়ালের মধ্যে আমরা এখানে যেটা করেছি সেন্ট্রাল লাইন বরাবর একটা ডটেড লাইন দিয়েছি, হ্যাঁ, যেটা আমরা ধরেছি যেটা এক্স এক্স ইকুয়ালস টু 0। তার মানে এক্স ইকুয়ালস টু 0, টোটাল যে থিকনেসটা ছিল এটাকে আমরা আসলে দুই ভাগ করেছি, সেন্ট্রাল লাইন থেকে এদিকে হচ্ছে এল, সেন্ট্রাল লাইন থেকে এদিকে হচ্ছে এল। তার মানে টোটাল থিকনেস তাহলে কত হলো? 12 স্যার। 12, ভেরি গুড। তাহলে টোটাল থিকনেস হলো 12। যেহেতু হিট সোর্স আছে এখানে আমাদের, আমরা মাঝখানের লাইন যেটা আছে তার টেম্পারেচার ধরলাম এক্স নট, এক্স ইকুয়াল টু 0, যেখানে তার টেম্পারেচার হচ্ছে টি নট। আর ওয়াল যেটা আছে সেই ওয়ালের দুই সাইডে যে ওয়াল, তার ওয়ালের টেম্পারেচার হচ্ছে টি ডাব্লিউ। এদিকে এক্স অক্ষ পজিটিভ, এদিকে এক্স অক্ষ নেগেটিভ, সেই হিসাবে এটা ডিফাইন করা। সেন্ট্রাল লাইন বরাবর টেম্পারেচার টি নট আর ওয়ালের টেম্পারেচার হচ্ছে টি ডাব্লিউ। সো আমরা যদি এই জিনিসগুলো যদি একটু খেয়াল রাখি, আমরা এখন এখানে যদি বাউন্ডারি কন্ডিশনগুলো বসাই, বাউন্ডারি কন্ডিশন তোমরা তো নিশ্চয়ই জানো, ফ্লুইড মেকানিক্স করে আসছো, সেখানে আমরা বাউন্ডারি কন্ডিশন বসিয়েছি। যখন কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয় তখন আমরা বাউন্ডারি কন্ডিশন ধরে ধরে আমরা সেই সলভগুলো করি। তো আমরা এখানে যদি দেখি একটু বাউন্ডারি কন্ডিশন, এক্স যদি এল হয়, মানে এক্স এর মানটা যদি এল এর সমান হয়, তার মানে কোথায় আসলাম? এই লাইনে আসলাম। তাহলে এখানে তার টেম্পারেচার কত হবে? টি সমান হবে কত? টি ডাব্লিউ। সিম্পল এখানে বোঝা যায়। আবার এক্স এর মান যদি মাইনাস এল হয়, তার মানে এই অপোজিট দিকে হয়, তাহলে সেক্ষেত্রে টি মান হচ্ছে টি ডাব্লিউ। এটা এটা একটা বাউন্ডারি কন্ডিশন, এটা একটা বাউন্ডারি। এখন এই 1 নম্বর ইকুয়েশনকে তুমি যদি সলভ করো, মানে ইন্টিগ্রেশন করো, তাহলে 2 টাইম করতে হবে, হ্যাঁ, করে তারপর তোমার যেটা ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে এরকম, যে টি ইকুয়ালস টু জি মাইনাস জি ডিভাইড বাই টুয়াইস কে এক্স স্কয়ার প্লাস c1 এক্স প্লাস c2। c1 আর c2 তো কনস্ট্যান্ট, তোমরা জানো ইন্টিগ্রেশন থেকে আসে। এই ইকুয়েশনটা পাবো 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি এখানে বাউন্ডারি কন্ডিশন গুলো বসিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে c1 আর c2 যেহেতু কনস্ট্যান্ট আননোন, এখন এটাকে আমরা বের করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা এখানে c1 আর c2 মানটা এখন আমরা বের করি। c1 আর c2 মানটা হচ্ছে কি, c1 মাস্ট বি 0 as each side of the wall temperature are same। কিভাবে সেম হয়? তুমি যখন c1টা কখন পাবা? যখন প্রথমবার ইন্টিগ্রেশন করবে 1 নম্বর ইকুয়েশনকে, তখন হবে কি ডেল টি বাই ডেল এক্স, আর তার সাথে এক্স এখানে থাকবে একটা, তারপর এখানে তোমার c1 হবে। তাহলে এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন আমরা বলবো যে কোন একটা পার্টিকুলার টাইম বাউন্ডারি কন্ডিশনে আমি যদি টেম্পারেচারটা কি হবে ফিক্স, যেহেতু টি নটটা, তারপরে এক্স এর মান যখন 0 হবে তখন টিটা আলটিমেটলি 0 হয়ে যাবে, তাহলে c2টা তোমার 0 হয়ে যাবে, c1টা 0 হয়ে যাবে, c1টা এখানে 0 হয়ে যাবে। আর আমরা যদি সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা পড়ে, যখন x ইকুয়ালস টু x নট, যেমন মনে করো x ইকুয়ালস টু x নট এখানে বসাও, তাহলে সবগুলোর মান বসাও, এখানে x ইকুয়ালস টু x নট যদি বসাও, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে c2 এর মান আসবে তোমার t0, ঠিক আছে, t0 আসবে। তো তোমার এখান থেকে যেটা আসে c1 আর c2 মানটা আমি যদি এখানে বসাই, আলটিমেটলি তোমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে t ইকুয়ালস টু মাইনাস g ডট ডিভাইড বাই টুয়াইস কে এক্স স্কয়ার প্লাস t নট। এই ইকুয়েশনটা আমরা এই 2 নম্বর ইকুয়েশন থেকে যে মানগুলো বসাই, আলটিমেটলি এটা পাবো। সো এখানে এটা ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা বুঝেছো? সো এক্স এর মান যদি আমি 0 বসাই, c1 তো 0, এক্স এর মান 0, তার মানে এক্স এর মান যখন 0 তখন t এর মান হচ্ছে t নট, সো c2 এর মান হচ্ছে t নট সেই হিসাবে। তো এখান থেকে তোমার 3 নম্বর ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। 3 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাব যে t মাইনাস t নট ইকুয়ালস টু মাইনাস g ডট ডিভাইড বাই টুয়াইস কে এক্স স্কয়ার। এই ইকুয়েশনটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলছি। এখন যেহেতু আমার এখানে x এর ভ্যালু 0 হবে না? কোথায় x এর ভ্যালু 0 হবে? স্যার এই যে c2 = t নট এর এখানে
এই বাম পাশে এক্স ইকুয়াল টু যদি এক্স নট হয়, হ্যাঁ জিরো, সরি, হ্যাঁ এটা জিরো হবে, সরি, হ্যাঁ এটা জিরো হবে, সরি, হ্যাঁ এটা জিরো হবে, এক্স ইকুয়াল টু জিরো হবে। তো সেক্ষেত্রে এটার মান টি জিরো টি নট হবে। এখন আমরা যেটা বলছি আছি সেটা হচ্ছে এখানে যেহেতু হিট সোর্স থাকবে, তাহলে এখান থেকে যে হিটটা বের হবে সেটা হিটটা ডাউন। স্যার C1, হ্যাঁ স্যার C1 টা কিভাবে 0 হচ্ছে স্যার ফার্স্ট ইকুয়েশন থেকে? তুমি একবার ইন্টিগ্রেশন করলে কি হবে এখানে, এটা আগে বলো, একবার ইন্টিগ্রেশন করলে কি হবে? স্যার ডিটি, তারপরে এখানে কি জি বাই এক্স প্লাস হচ্ছে সি ওয়ান, তাই তো? ফার্স্ট অর্ডার আসবে। হ্যাঁ ফার্স্ট অর্ডার আসবে, ফার্স্ট অর্ডার আসলে তাহলে এক্স এর মান যদি জিরো বসাও, এক্স এর মান যদি জিরো বসাও তাহলে টি হবে টি নট, ডিটি বাই কত হবে? টি নট কে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে কি হবে? জিরো হবে না? তাহলে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু। জি স্যার। তার মানে কি এক্স সি ওয়ান এর মান কত হবে? জিরো হবে। জি স্যার। এক্স এর মান জিরো, এটাকে ফার্স্ট অর্ডার একবার ইন্টিগ্রেশন করলে এখানে এক্স আসবে, এক্স এর মান জিরো, আর এক্স এর মান যখন জিরো তখন টি মান হচ্ছে টি নট, টি নট কে যদি ডিফারেন্সিয়েট করে তাহলে এটা জিরো হয়ে যাবে, তার মানে আলটিমেটলি সি ওয়ান এর মান জিরো হয়ে যাবে। ঠিক আছে, এখানে C1 টা কিভাবে আসছে এটা বলতে চাচ্ছি, মানে C1 টা ইকুয়েশনে ছিল না। তাহলে এটা আমি কিভাবে বুঝাবো বাবা তোমাকে? এই ইন্টিগ্রেশন তুমি করতে পারবে না। এই যে ওয়ান, এটাকে একবার ইন্টিগ্রেশন করো, কি হবে? এটাকে একবার ফার্স্ট অর্ডার বলো, ইকুয়েশন ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? স্যার dt বাই dx। হ্যাঁ না, তুমি ইন্টিগ্রেশন করবে কি হবে? এখানে তুমি হবে কি এটা ডিটি, আর এখানে তোমার ডিএক্স, এখানে তোমার কি হবে? যে জি বাই কে এক্স হবে না এখানে একটা, kx। হ্যাঁ আর এখানে একটা সি ওয়ান হবে, কনস্ট্যান্ট সি ওয়ান পাবা। আচ্ছা জি স্যার, জি স্যার। হ্যাঁ তাহলে এক্স সি এর এক্স এর মান জিরো। বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে, এগুলো তো কমন জিনিস, এগুলো হ্যাঁ চেষ্টা করবো যে এগুলো ইজিলি বোঝার জন্য। আচ্ছা আমি যেটা মেন পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যেহেতু একটা হিট সোর্স, তার মানে আমরা যদি এখানে হিটটা যদি হয় জেনারেট হয়, হিটটা এই ডান দিকেও যাবে প্লাস এক্স এর দিকে, আবার বাম দিকে পিছন দিকেও যাবে মাইনাসের দিকে, মানে দুই দিকেই যাবে, এবং সেটা কি হিসেবে যাবে? কন্ডাকশনের মাধ্যমে যাবে, কন্ডাক্টিভ হিট ট্রান্সফার, কারণ এটা মেটালের মধ্যে দিয়ে যাচ্ছে, কন্ডাক্টিভ হিট ট্রান্সফার। সো আমরা সেই ক্ষেত্রে এই যে জিনিসটা জি যেটা ছিল আমাদের পার ইউনিট ভলিউম আমরা বলেছিলাম হিট জেনারেশন, তার সাথে আমরা এই যে ভলিউম গুণ করলাম, এরিয়া ইন্টু টুয়াইস এল, এটা ভলিউম হয়ে গেল। একইভাবে এই কন্ডাকশনের জন্য এই সূত্রটা আমরা পেতে পারি। তাহলে এই 3 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশনকে আমরা যদি সলভ করি, হ্যাঁ সলভ করি, এবং এখানে আমরা দেখেছি যে জি এর মানটা কিভাবে রিপ্লেস করা যেতে পারে, যে সেই 4 নম্বর ইকুয়েশন থেকে এটাকে জি সমান আমরা এই ফর্মে লিখতে পারি। আলটিমেটলি 3, 4 এবং এই জিনিসটাকে যদি তুমি একসাথে কনসিডার করো, 3 নম্বর ইকুয়েশনকে ফাইনালি এই ফর্মে লেখা যায়। ঠিক আছে, টি মাইনাস টি নট ডিভাইড বাই টি ডাব্লিউ মাইনাস টি নট ইকুয়ালস টু এক্স বাই এল হোল স্কয়ার। টি নটটা হচ্ছে কোথাকার টেম্পারেচার? সেন্ট্রাল লাইনে। টি ডাব্লিউ কোথাকার? ওয়ালের টেম্পারেচার। আর টিটা হচ্ছে যে কোনো পয়েন্টে। এক্স এর মান যখন আমি বসাবো, এল এর মান আমি জানি, এক্স এর মান যদি বসাই তখন এই এক্স এর মানের জন্য তার করসপন্ডিং টেম্পারেচারটা আমি পেয়ে যাবো। এই হচ্ছে আমার 5 নম্বর ইকুয়েশন, যেটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন, একটা প্যারাবোলার ইকুয়েশন। তার মানে যদি টেম্পারেচার প্রোফাইল যদি দেখতে চাও, তাহলে এই ওয়ালের মধ্যে এই হচ্ছে সেন্ট্রাল লাইন, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে দেখা যাবে যে টেম্পারেচারটা এই সেন্ট্রাল লাইনে যদি বেশি হয় আর ওয়ালের টেম্পারেচার যদি কম হয়, তাহলে এটা একটা প্যারাবোলিক শেপ হবে, এটা একটা প্যারাবোলিক শেপ হবে। ঠিক আছে, এবং সেখান থেকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এভারেজ টেম্পারেচার এগুলো পাওয়া যাবে। ঠিক আছে, আমাদের এখানে যেটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার একটু উপরে উঠবেন স্যার। হ্যাঁ স্যার এখানে স্যার ওই যেটা আমরা প্যারাবোলা ইকুয়েশনের আগের লাইনটা স্যার s2 ইনটু মাইনাস কে dt বাই dx, এটা স্যার কিভাবে আসলো? মানে এটা জি স্যার, জি স্যার। এটা কি বললাম তাহলে তোমাকে আমি? এখান থেকে যে হিটটা বের হবে সেন্ট্রাল লাইট, হিট সোর্স আছে, আমরা বলেছি না হিট সোর্স আছে এখানে জি। তবে হিটটা কোথায়? এখানে এই সেন্টার থেকে এটা যে ওয়ালের দিকে যাবে না? ইয়েস স্যার। কিভাবে যাবে? কন্ডাকশন সূত্র কি? ফুরিয়ার ল, ইয়েস স্যার, কে এ ডেল টি বাই ডেল এক্স, ইয়েস স্যার। তাই না? তাহলে আমরা সেটা এখানে করেছি, এই যে আর দুই দিকে যাচ্ছে বলে দুই দিকের জন্য দুই দিয়ে গুণ করা। কথা ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা ঠিক ইয়েস আছে। স্যার। সো আমরা এখান থেকে এই সিম্পল এই ইকুয়েশনগুলো আমরা ডিরাইভ করতে পারি। আমাদের এখানে ফাইনালি আমরা যদি এটাকে সলভ করি, তাহলে এই জিনিসটা আমরা 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা যদি বসাই, এখান থেকে আমরা টি নট ইকুয়ালস টু জি ডট এল স্কয়ার বাই টুয়াইস কে প্লাস টি ডাব্লিউ এই ইকুয়েশন আমরা পেতে পারি, যেখান থেকে আমরা ওয়ালের সাথে হিট সোর্সের সাথে সেন্ট্রাল লাইন টেম্পারেচারটা রিলেশন পেয়ে যাব। এটাকে যদি আরেকটু রিফর্ম করে লেখা যায়, সেটা হচ্ছে এইভাবে লেখা যায়, টি মাইনাস টি ডাব্লিউ, যেটা উপরে লিখেছে কোনটা, টি নট মাইনাস টি ডাব্লিউ ডিভাইড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কয়ার বাই এল স্কয়ার। তার মানে ওই একই জিনিস অল্টারনেটিভ লেখা যাচ্ছে, যে আমরা লিখলাম এখানে।
এক্স এর মান জানা, মানে তোমাকে আমি যদি বলি যে ওয়ালের থিকনেস, একটা তোমার ওয়াল দিলাম, ওয়ালের থিকনেস হচ্ছে 20 সেন্টিমিটার, মাথার কথা 20 সেন্টিমিটার, এবং তার সেন্টার লাইনে একটা হিট সোর্স আছে। এখন আমি তোমাকে বললাম যে সেন্টার লাইন থেকে 5 সেন্টিমিটার সামনে বা দূরে তার টেম্পারেচার কত, তখন তোমার এল এর মান হচ্ছে 20, এক্স এর মান তোমাকে বললাম 5 সেন্টিমিটার, তুমি টি সেন্টার লাইনের টেম্পারেচার জানো, ওয়ালের টেম্পারেচার জানো, তো তুমি ওই 5 সেন্টিমিটার দূরে টেম্পারেচার কত সেটা তুমি দেখতে পারবে। এই হচ্ছে সেই সূত্র আর কি। সো এটা প্যারাবোলিক ইকুয়েশন থেকে মোটামুটি এই ইকুয়েশনটা ডিরাইভ করা সম্ভব। ঠিক আছে, এটা বইতে আরেকটু ডিটেলস আছে, ইকুয়েশন ডেরিভেশনটা তোমরা একটু দেখে নিবে। সো এখন আমরা যদি এই জিনিসটা থেকে আমরা আসি, এটা হলো আমার কার্টেসিয়ান। একইভাবে সিলিন্ড্রিক্যালের জন্য যদি আসি, তুমি সিলিন্ড্রিক্যালের জন্য একই সূত্র দেখো, টি নট ইকুয়ালস টু জি আর স্কয়ার বাই 4k প্লাস টি ডব্লিউ। তুমি আরেকটু খেয়াল করো ইকুয়েশনটা, এই যে আমরা এখানে করেছি টি নট ইকুয়ালস টু জি এল স্কয়ার বাই টয়েস কে প্লাস টি ডব্লিউ। 6 নম্বর ইকুয়েশন দেখো, এখানে জি আছে, টয়েস কে আছে, এখানে এল আছে, আর এখানে তুমি এখানে ইকুয়েশনটা দেখো, এখানে আর আছে। ঠিক আছে, এখানে এল ছিল, এখানে আর আছে, আর ওখানে 2 ছিল, এখানে 4 আছে, ওখানে 2 ছিল, এখানে 4 আছে। এই হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সাথে একটু পার্থক্য। ইকুয়েশন চেহারাটা একই রকম, শুধু এখানে আর বসছে, ওখানে এল ছিল, আর ওখানে 2 ছিল, এখানে 4 আসছে, আর কিছু না, একই সূত্র সিলিন্ড্রিক্যাল আর কার্টেসিয়ান ফাইনাল ইকুয়েশনটা। ঠিক আছে, সো তুমি এখান থেকে ইজিলি, এই যে আমি এখানে লিখেছি যে প্লেন ওয়ালের জন্য এই যে টি নট ইকুয়ালস টু জি এল স্কয়ার বাই টয়েস কে প্লাস টি ডব্লিউ, আর সিলিন্ডারের জন্য হচ্ছে জি আর স্কয়ার, এল এর জায়গায় আর আসছে রেডিয়াস, আর ডিভাইড বাই 4k প্লাস টি ডব্লিউ। সো এই দুটো ইকুয়েশন একটা ওয়ালের জন্য, একটা প্লেন সিলিন্ডারের জন্য। আমরা এই ধরনের অনেক ইকুয়েশন পাবো। আমি তোমাদেরকে আগেও ক্লাসে একদিন বলেছিলাম, কোনো ইকুয়েশন মুখস্থ করার কোনো দরকার নেই, যখন অঙ্ক করা হবে তখন অঙ্কের সাথে আমরা ইকুয়েশন দিয়ে দেবো, চার্ট থাকবে, ইকুয়েশন অনেক চার্ট এখন আমরা শুরু করিনি, অনেক চার্ট তুমি পাবা, পুরো কোশ্চেনে ভর্তি চার্ট, কোশ্চেন পেলে কোশ্চেনের মধ্যে শুধু চার্টের চার্ট পাবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তোমার ইকুয়েশন কোনো মুখস্থ করা দরকার, কিন্তু ইকুয়েশনটা কি আসছে সেটা তোমার জানতে হবে, যে কোন ইকুয়েশনটা আমি আসলে ইউজ করবো। এত ইকুয়েশন থেকে তোমার রাইট ইকুয়েশনটা বের করার জন্য কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন ইকুয়েশনটা আমার এখানে অ্যাপ্লিকেবল। সো এটা হচ্ছে ওয়ালের জন্য, এটা হচ্ছে সিলিন্ডারের জন্য। সো আমরা এখন যদি আসি ফিনের কনসেপ্টে, যদি এখন আসি, আমরা এতটুকু পড়ার পরে আমরা এখন যদি দেখি যে আমরা কনভেক্টিভ হিট ট্রান্সফারের যে ইকুয়েশনটা আমরা জানি, আর কনডাকশন ইকুয়েশন জানি, কনভেক্টিভের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে আমরা কনভেকশন সমান জানি এইচ এ ডেল টি, এবং এইচ আমরা জানি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, আর এ এইচ যেটা জানি সেটা হচ্ছে কি সারফেস এরিয়া। আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকের যে ভুল যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে, আমি আবার একটু যদি উপরে আসি, যে তুমি একটু আগে কোশ্চেন আমাকে অলরেডি করেছো, স্যার এটা কিভাবে করতে আসলো, এই যে এখানে এই যে এটা, এখানেও একটা এ আছে, এই এটা হচ্ছে তোমার কিন্তু পারপেন্ডিকুলার ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, যে পারপেন্ডিকুলার যেখানে হিটটা ফ্লো করছে। আর এখানে যে এটা হচ্ছে কনভেক্টিভের ক্ষেত্রে স্ক্রিনটা, এটা হচ্ছে সারফেস এরিয়া, এটা হচ্ছে সারফেস এরিয়া। হ্যাঁ, সারফেস এরিয়া, এটা মাথায় রাখতে, এই জায়গায় যেন ভুল না হয়, দুই এর মধ্যে পার্থক্য আছে, এই দুটো যেটা, একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, একটা হচ্ছে সারফেস এরিয়া। তাহলে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট সারফেস এরিয়া, আর হচ্ছে ডেল্টা টি। আমরা যদি কনভেক্টিভ হিট ট্রান্সফার বাড়াতে চাই, খুব সিম্পল সিউর হিসেবে আমাকে কি করতে হবে, যে আইদার এইচ কে বাড়াতে হবে অথবা এ কে বাড়াতে হবে। ঠিক আছে, কারণ আমি যদি সারফেসের টেম্পারেচার মনে করো 50, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মনে করো 20, এই দুটো ফিক্স। কারণ হিট ট্রান্সফার রেটটা বাড়াতে চাই, তাহলে কি করতে হবে, আইদার এইচ বাড়াতে হবে নতুবা এ বাড়াতে হবে সারফেস। তো যেটা হচ্ছে যে এইচ বাড়াতে গেলে সেখানে আলাদা কিছু মেকানিজম লাগে, যেমন পাম্প লাগে, ফ্যান লাগে, মানে ফোর্স কনভেকশনের ব্যাপারটা চলে আসে। হ্যাঁ, তো সবচেয়ে ইজি হচ্ছে যে এরিয়াটা যদি কোনোভাবে বাড়ানো যায়, এই এরিয়াটা বাড়িয়ে আমরা হিট ট্রান্সফার রেটটা বাড়াতে পারি, যেখান থেকে তোমার এই ফিনের কনসেপ্টটা আসছে। ঠিক আছে, so alternately the weight is increasing the surface area and extended surface is attached to the surface is called fins. মানে একটা এক্সটেন্ডেড সারফেস আমি যদি দিই কোনো হিটেড বডি থেকে, তাহলে সেই এক্সটেন্ডেড সারফেসটাকে বলা হচ্ছে ফিন। ফিনের আরেকটা ডেফিনিশন আমরা যদি বলি, ফিন হচ্ছে তোমার এক্সটেন্ডেড সারফেস। ফিন বলতে আমরা আসলে বুঝি এক্সটেন্ডেড সারফেস, কোন একটা সারফেসের মধ্যে একটা এক্সটেনশন থাকবে যেখান থেকে হিটটা ডিসিপেট। ঠিক আছে, এখন ফিনের কিছু ক্রাইটেরিয়া আছে। ফিন নরমালি যেটা হয়, ফিন আর ইউজুয়ালি মেড অফ হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। কারণ ফিনের যে ম্যাটেরিয়ালটা হবে, এক্সটেন্ডেড যে সারফেসটা হবে, তার ম্যাটেরিয়ালটার কন্ডাক্টিভিটি অনেক বেশি হবে, কন্ডাক্টিভিটিটা অনেক বেশি হবে। কন্ডাক্টিভিটি যদি কম হয় তাহলে কোনো লাভ নেই। সো হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল ইউজ করা হয় এই যে এক্সটেন্ডেড সারফেস অথবা ফিন হিসাবে। নর্মালি যেমন মনে করো অ্যালুমিনিয়াম, এটা ইউজ করে যার কন্ডাক্টিভিটি নর্মালি বেশি, সেই হিসাবে আমরা ফিনের কথা আমরা আসি। এখন আমরা ফিনের যদি ইকুয়েশন আমরা একটু দেখি, এই আমরা একটা ফিনের ইকুয়েশন আজকে আমরা দেখবো, চেষ্টা করবো আজকে ক্লাসে এটা পুরোটা শেষ করার জন্য।
হয় আর কি, অনেক, এটা বেশ বড় একটা অংশ। আমরা ফিনের ইকুয়েশনটা একটু খেয়াল করে ছবিটা আগে ভালো মতো দেখো। ছবিটা হচ্ছে এই হচ্ছে আমার একটা বেস ওয়াল, হ্যাঁ, বেস ওয়াল থেকে এই হচ্ছে এক্সটেন্ডেড সারফেস, পারপেন্ডিকুলারলি আমি ধরেছি, পারপেন্ডিকুলারলি এটা ধরেছি, এবং এটা মনে করো যদি এটা ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এটা এক্স অক্ষ বরাবর একটা এক্সটেন্ডেড সারফেস, ঠিক আছে। এবং এই বেসের মধ্যে এখানে তোমার একটা টেম্পারেচার রয়ে গেছে, আমরা ধরেছি যে এইখানে থেকে এটা এক্স দূরে, এই টোটালটাই ফিল, টোটালটাই ফিল, তার মধ্যে আমরা ধরেছি এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে এক্স। তারপরে আমরা স্মল একটা সেগমেন্ট চিন্তা করছি, সেই সেগমেন্টটা হচ্ছে ডেল্টা এক্স পরিমাণ, ঠিক আছে। এখন হিটটা এই এক্সটেন্ডেড সারফেসে আসবে, কিভাবে আসবে? থ্রো কন্ডাকশন, থ্রো কিভাবে কন্ডাকশন, কন্ডাকশন হওয়ার পরে এখানে সে যখন এসে গেল, এখন এখান থেকে কি করবে, সে সামনের দিকেও যাবে এবং কনভেকশন হবে। তার মানে আমি এখানে দেখিয়েছি, দেখো এই যে কন্ডাকশনটা সে এদিকেও যাচ্ছে, কন্ডাকশনটা এদিকেও যাচ্ছে, এবং এট দ্য সেম টাইম যেহেতু এটা ওপেন টু এয়ার, অ্যাটমসফিয়ার বা ফ্লুইডের মধ্যে আছে, সে এই সারফেসের বিভিন্ন দিক থেকে সে কনভেকশনের মাধ্যমে চারিদিকে অ্যাম্বিয়েন্টে চলে যাবে। তাহলে এই যে সেগমেন্টটা যেটা দেখছো, ছোট সেগমেন্ট ডেল্টা এক্স পরিমাণের জন্য, এর মধ্যে যখন এই হিটটা ঢুকলো, আমরা যদি চিন্তা করি, যেটা ঢুকলো তার একটা অংশ চলে যাবে কন্ডাকশনের জন্য সামনের দিকে, আর আরেকটা অংশ যাবে কনভেকশনের মাধ্যমে চারিদিকে, মানে এনভায়রনমেন্ট। এবং ফিনের টোটাল লেন্থ হচ্ছে এল, এই অ্যাম্বিয়েন্টের কন্ডিশনে তার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট যেটা, সেটা হচ্ছে এইচ, এবং তার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে টি ইনফিনিটি। ছবিটা ক্লিয়ার? Yes, sir. আমি আবার একটু ক্লিয়ার করি, এই হচ্ছে একটা বেজ ওয়াল যেটা হিটেড থাকবে, তার থেকে হিটটাকে আমাকে বের করতে হবে। আমরা করেছি কি একটা এক্সটেন্ডেড সারফেস বা ফিন দিয়েছি, সেই ফিনটা এইভাবে দেখা যাচ্ছে, তার লেন্থ হচ্ছে, ফিনের লেন্থ হচ্ছে এল। আর আমরা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশনের জন্য আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে বেজ এ ওয়াল থেকে যে এক্সটেন্ডেড সারফেস, সেখান থেকে তার এতটুকু দূরত্ব হচ্ছে এক্স, তারপর একটা ডেল্টা এক্স পরিমাণে আমি একটা সেগমেন্ট নিয়েছি। এবং হিটটা কোথা থেকে আসবে? হিটটা এখান থেকে আসলে কন্ডাকশনের মাধ্যমে আসবে, কিন্তু ওয়ান্স ইট ইন দ্য এক্সটেন্ডেড সারফেস, সে কন্ডাকশন হবে এবং এট দ্য সেম টাইম কনভেকশন হবে। আমরা যদি এই সেগমেন্টের জন্য যদি চিন্তা করি, কন্ডাকশনের মাধ্যমে যে হিটের মধ্যে দিয়ে ঢুকলো, সেই হিটের একটা অংশ সামনের দিকে এগিয়ে যাবে, যেটা কন্ডাকশনের মাধ্যমে, এবং এট দ্য সেম টাইম এই সারফেসে যে আছে এরিয়া, তার মধ্যে দিয়ে কনভেকশন হবে, যেটা হচ্ছে কিউ কনভেকশন হবে, ঠিক আছে। এবং এখানে এইচ দেওয়া আছে, টি ইনফিনিটি দেওয়া আছে, আর আনুষঙ্গিক জিনিস দেওয়া আছে, ওকে। সো আমরা এখানে এটা বলেছি যে কনসিডার এ ভলিউম অফ স্মল এলিমেন্ট অফ ফিন at a location x having a length of হচ্ছে delta x, cross section area হচ্ছে AC। এই যে AC হচ্ছে এটার ক্রস সেকশন এরিয়া, এই যে আমি এখানে একটা AC লিখেছি, দেখো AC মানে বলতে কি এই যে ফিনটা আছে তার ক্রস সেকশনাল এরিয়া, এটা বোঝা গেছে কথাটা? Yes, sir. হ্যাঁ, তার মানে এই যে এরিয়াটা, এই যে এটা সামনে যেটা দেখা যাচ্ছে, যেহেতু এটা একই ক্রস সেকশন, এরকম এটা কাটলে যে এরিয়াটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে AC। আর এই যে পেরিমিটার পি, পেরিমিটারটা বলতে বোঝাচ্ছে যে এই যে লেন্থ, এই যে হাইট, আবার এই দিকে নিচের দিকে আসছে, আবার আসছে, এই হচ্ছে পেরিমিটার, ঠিক আছে। এই হচ্ছে পেরিমিটার, তার মানে এই পেরিমিটারটা বুঝেছ, চারটা বাহু, এই একটা বাহু নিচের দিকে আবার গেল, তারপর আবার পেরিমিটার। হ্যাঁ, এই মানে উপরের সারফেসটা, না, আউটার সারফেস, এই যে আউটার সারফেস। হ্যাঁ, এই যে এবার এটা যদি হয়, সেটা ক্রস সেকশনের সাইডেরটা না? হ্যাঁ, এই যে এটা আমার কার্সার যেটা দেখা যাচ্ছে, এটার পেরিমিটার, এটা হচ্ছে পেরিমিটার, দুইটা দৈর্ঘ্য দুইটা হাইট, চারটার যোগফল এটা পেরিমিটার হবে না? এই ক্রস সেকশনের, এটা রেক্টাঙ্গল না, এই রেক্টাঙ্গল হিসেবে দুইটা দৈর্ঘ্য আছে, মনে করো দুইটা প্রস্থ আছে, তাহলে কি পেরিমিটার পাওয়া যাবে না? মানে এরিয়ার প্লেনেই, হ্যাঁ, এরিয়ার প্লেনে, এই প্লেনেই তোমার পি। তাহলে এখানে দুটো জিনিস যাতে ভুল না হয়, একটা হচ্ছে পি কি সেটা আমরা ক্লিয়ার রাখলাম, আর একটা হচ্ছে এসি বলতে কি বলছি সেটা আমরা ক্লিয়ার রাখলাম। বলো স্যার পি কি স্যার? আমার যে অংশটুকু বাইরের ফ্লুইডের সাথে স্যার টাচে আছে অতটুকু স্যার? না না, আমরা বলছি যে এই সারফেসে, এই যে এখানে আমার কার্সার দেখো, এই কার্সার এই লাইন বরাবর আসে, এই যে এই একটা বাহু, আবার এই বাহুটা কি অ্যাটমসফিয়ারের সাথে আসে না, এই লাইনটা, আবার এইদিকে যে নিচের অংশটুকু আছে সেটাও তো অ্যাটমসফিয়ার আছে, আবার নিচের দিকে যে আমি যে বাম দিকে আসি তাহলে সেখানেও কি আছে, আবার কার্সার সেইটা কি অ্যাটমসফিয়ার আছে, আবার উপর দিকে উঠলাম সেখানেও কার্সার যেটা আছে সেটা কি অ্যাটমসফিয়ার আছে, তার মানে বাতাসের সাথে যেটা আছে সেটাকে আমরা বলছি টোটাল। এটা হচ্ছে তোমার পেরিমিটার। তাহলে একটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, আর একটা হচ্ছে পেরিমিটার। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আসলে স্টেডি স্টেট কন্ডিশন আসলে হিটের ব্যাপারটা কি হবে। একটা হচ্ছে দেখো রেট অফ হিট কন্ডাকশন ইনটু দ্য এলিমেন্ট এক্স, এই পরিমাণ যে পরিমাণ হিট এই সারফেসে ঢুকলো, আমার কার্সার যেখানে আছে এই এলিমেন্টে সে ঢুকলো, এই এলিমেন্টে ঢুকে গেল,
এই লেয়ার এই প্লেন দিয়ে, সেটা হচ্ছে কন্ডাকশনের মাধ্যমে আসবে। এই কিউ কন্ডাকশন এক্স ইকুয়ালস টু কি হবে, এই এখন যখন যে এনার্জিটা ঢুকলো বা হিটটা ঢুকলো, তার একটা অংশ কোথায় যাবে, সামনের দিকে চলে যাবে কন্ডাকশনের মাধ্যমে, কন্টিনিউ করবে কন্ডাকশন, ঠিক না? অ্যান্সার দাও। হ্যালো, শোনা যাচ্ছে? Yes, sir. Yes, sir. Yes, sir. হ্যাঁ, Yes, সেটা They are একটা কনভেকশনের মাধ্যমে। তার মানে মনে করো Yes, sir. আমি এখানে Yes, sir. Yes, sir. Yes, sir. 30 যদি ওয়াট মানে 30 জুল যদি হিট এখান দিয়ে ঢুকে কন্ডাকশন এই প্লেন দিয়ে, তার মনে করো সাপোজ এই 30 জুলের মধ্যে এইটা কন্টিনিউ করবে সামনের দিকে, মনে করো 25 জুল হিটটা এই কন্ডাকশনের মাধ্যমে চলে গেল, বাকি 5 জুল কোথায় যাবে, কনভেকশনের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে যাবে, তাই তো? Yes, sir. হ্যাঁ, Yes, sir. আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় আমার আজকালকার মতো নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, আমি কন্টিনিউ করি, তোমরা শোনো আর কি। তো আমরা যেটা বলছি যে এখানে তোমার এই কন্ডাকশনের মাধ্যমে হিটটা যতটুকু যাবে সেটা, এবং এখানে আবার কনভেকশনের মাধ্যমে যাবে। তাহলে আমি যদি বললাম যেটা 30 ঢুকতেছে, তার মধ্যে প্রতি সামনের দিকে ফরওয়ার্ড হলো কন্ডাকশনের মধ্যে, বাকি 5 চলে যাবে মনে করো কনভেকশন, সেটা আমরা এখানে বলার চেষ্টা করেছি। সো এখান থেকে আমরা যেটা বলেছি যে কিউ কন্ডাকশন যেটা ঢুকলো এলিমেন্টের মধ্যে, সেটার একটা অংশ কন্ডাকশনের মাধ্যমে সামনের দিকে প্রসিড হবে, যেটা কন্ডাকশন এক্স প্লাস ডেল এক্স, আর একটা হচ্ছে কনভেকশন, এটাকে আমরা বলছি ইকুয়েশন 1। সো এখন কনভেকশনের জন্য যদি আমরা ইকুয়েশনটা দেখি, x plus del x বলতে সামনের দিকের এক্সটা। হ্যাঁ এই যে এই অংশটুকু দিয়ে যেটুকু হিট যাবে কন্ডাকশন, এই থিকনেসের মধ্যে দিয়ে যতটুকু ডেল এক্স পরিমাণ, ঠিক আছে? সো আমরা এখন যদি কনভেকশনটা যদি চিন্তা করি, কিউ কনভেকশন সেটা হচ্ছে কি এইচ এ ডেল টি, আমরা একটু আগে দেখেছি। এইচ হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, আর এরিয়াটা কি বললাম, সারফেস এরিয়া। সারফেস এরিয়া কি লেখা যায়, পেরিমিটার ইনটু ডেল এক্স, পেরিমিটার ইনটু ডেল এক্স, এই হচ্ছে পেরিমিটার, আর তার সাথে মাল্টিপ্লাই যদি এই ডেল্টা এক্স করি, তাহলে কি পুরো সারফেস এরিয়াটা চলে আসলো। তো সেই ক্ষেত্রে আমরা এই পি ইনটু ডেল এক্স লিখলাম, পেরিমিটার ইনটু ডেল এক্স, ঠিক আছে? এটা হচ্ছে সারফেস এরিয়া। তাহলে আমরা এখন ইকুয়েশনটাকে যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই, এই মানগুলো যদি বসাই, তাহলে কিউ কন্ডাকশন এক্স, হ্যাঁ, তারপর মাইনাস কিউ কন্ডাকশন এখানে ডেল, এই যে এক্স প্লাস ডেল এক্স এটাকে একটা মাইনাস করলাম, তার সাথে যদি এইচ নিয়ে আসি, তাহলে এই যে এইচ একটু উপরে শোনা যায় স্যার, ঠিক আছে একটু আইবো দেখ। ঠিক আছে? জি স্যার, জি স্যার। সো সো আমরা যেটা করেছি সেখানে এখানে সবগুলোকে আমরা ডান পাশে নিয়ে আসছি, তার মানে হচ্ছে কিউ কন্ডাকশন এক্স প্লাস ডেল এক্স মাইনাস কিউ কন্ডাকশন এক্স প্লাস এই কনভেক্টিভের জায়গায় লিখলাম এইচ পি ডেল এক্স ইন্টু টি মাইনাস টি ইনফিনিটি। টি মাইনাস টি মানে কি, যে কোনো ওই এক্স পয়েন্টের টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার মধ্যে যেটা হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি এটাকে সাজাই, এখানে যদি প্রত্যেকটাকে যদি ডেল্টা এক্স দিয়ে ভাগ করে দেয় ইকুয়েশনটাকে, তাহলে যে কি কন্ডাকশন এক্স প্লাস ডেল এক্স মাইনাস কি কন্ডাকশন এক্স যেটা আছে এক্স অক্ষ বরাবর, তার সাথে ডেল এক্স ভাগ করলাম, আর এখানে ডেল এক্স চলে যাবে ভাগ করলে, এইচ পি টি মাইনাস টি ইনফিনিটি। টিটা কি বুঝেছো এখানে? জি স্যার, যে কোনো পয়েন্টের টেম্পারেচার, যে কোনো কোঅর্ডিনেট, যে এক্স এর যে কোনো মানের জন্য যে টেম্পারেচার, সেটা যে কোনো লোকেশন সেটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সো আমরা এখানে 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলে এখন যেহেতু এটা ডেল্টা এক্স যদি টেন্ডস টু 0 হয়, তাহলে গতদিন আমরা এই কথাগুলো বলেছি, তাহলে আমরা এখানে করি যে ডি কিউ বাই ডিএক্স, এই জিনিসটাকে ডি কিউ বাই ডিএক্স লিমিট থেকে আমরা এটা বলতে পারি, তার সাথে প্লাস এইচপি টি মাইনাস টি। সো এটাকে আমরা বলছি ইকুয়েশন নাম্বার 3। স্যার সামনে মাইনাস থাকার কথা না স্যার? কেন মাইনাস? এটা ইকুয়াল টু 0 হবে। জি স্যার, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। সো এখন আমরা কন্ডাকশন ইকুয়েশনকে আমরা জানি, যেটাকে একটা কন্ডাকশন ইকুয়েশন আমাদের ফুরিয়ার ল, সেখানে কে ইন্টু এসি ইন্টু ডেল টি বাই ডেল এক্স। এখানে কিন্তু এসি আসছে, দেখো ক্রস সেকশনাল এরিয়া, আর এখানে কিন্তু সারফেস এরিয়া, এটা একটু মাথায় যেন থাকে সবসময়। কনভেকশনের সময় সারফেস এরিয়া, কন্ডাকশনের সময় ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? সো এই হচ্ছে কন্ডাকশনের জন্য। তো আমরা যদি এই ইকুয়েশনে বসাই, 3 নম্বর ইকুয়েশনে বসাই এখন এই কন্ডাকশনের ফুরিয়ার লটা, তাহলে এই যে দেখতে পারি যে ডেল ডি বাই ডিএক্স কে এসি ডিটি বাই ডিএক্স
মাইনাস সাইন মাইনাস রাখলাম আমরা, হ্যাঁ, এখানে মাইনাস এইচপি টি মাইনাস টি ইনফিনিটি, এই যে মাইনাসটা আছে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে আর প্লাসটা মাইনাস হয়ে গেছে। তো 4 নম্বর ইকুয়েশন চলে আসলো। 4 নম্বর ইকুয়েশন যদি আসে তাহলে এখন আমরা এখানে একটু ভালো মতো এই জায়গাটা আবার একটু খেয়াল করতে হবে। 4 নম্বর ইকুয়েশন থেকে 4 নম্বর ইকুয়েশন আমাদের ক্লিয়ার? Yes, sir. স্যার আচ্ছা, ভেরি গুড। 4 নম্বর ইকুয়েশন ক্লিয়ার হয়ে গেলে আশা করি বাকিটা আর সমস্যা হওয়ার কথা না। এখন জাস্ট আমরা একটু একটু নিজেদের মতো করে একটু সাজাবো যাতে আমরা করতে পারি। আচ্ছা, আমরা এখানে কিছু জিনিস ডিফাইন করেছি। এই 4 নম্বর ইকুয়েশনকে আমরা 5 নম্বর ইকুয়েশন লিখতে চাচ্ছি। 4 নম্বর ইকুয়েশন সমান 5 নম্বর। 4 নম্বর ইকুয়েশন আমরা লিখতে চাচ্ছি ডি স্কয়ার থিটা বাই ডিএক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার থিটা। এটা কিভাবে লিখলাম? আমরা এখানে এম এর মানটা এম স্কয়ার কে আমরা ডিফাইন করেছি এইচপি বাই কে এসি। তার মানে আমি যদি এই কে আর এসি এটা যদি কনস্ট্যান্ট, থার্মাল কন্ডাক্টিভিটি কনস্ট্যান্ট, ক্রস সেকশন এরিয়া যদি কনস্ট্যান্ট হয় তার মানে এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। আর বাইরে যদি নিয়ে আসি এটাকে যদি ভাগ করি তাহলে এইচপি বাই কে এসি হয়। এই এইচপি বাই কে এসি কে আমি বলছি এম স্কয়ার। ঠিক আছে? আর আমি যদি এখানে টি থিটাকে আমি যদি ডিফাইন করি যে থিটা ইকুয়ালস হচ্ছে টি মাইনাস টি ইনফিনিটি, টি মাইনাস টি ইনফিনিটি, তাহলে কি আসলো দেখো, আমি যদি দুইবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? ডি থিটা এখানে কি হবে? ডিটি, কারণ এটা ডিটি ইনফিনিটি তো কনস্ট্যান্ট চলে যাবে। তাহলে আমি আবার যদি সেকেন্ড টাইম করি তাহলে ডি স্কয়ার থিটা বা ডিটি স্কয়ার, তাই না? এই যে জিনিসটা চলে আসে। ঠিক আছে? সো এই যে এখান থেকে আমরা যে ডি স্কয়ার এটা আমরা লিখতে পারি যে ডি থিটা স্কয়ার। কথা বুঝেছো এটা? Yes, sir. হ্যাঁ, ডিফারেন্সিয়েট করার সময় তোমরা একদম ভেরিয়েবল চেঞ্জ করেছো না, সেরকম আর কি। ঠিক আছে? যে থিটা জায়গা আমি যদি এটাকে এখানে কি এটা কি হবে? ডি স্কয়ার টি হবে না? এটা গুণ করলে এই যে এটা ডি টি স্কয়ার, আমি যদি এটাকে থিটাকে করি ডি থিটা সমান কি ডিটি, তাহলে ডি থিটা স্কয়ার সমান কি ডিটি স্কয়ার, সেখান থেকে আসছে। তো ডিটি স্কয়ার কে আমরা যে এখানে আমরা ডিটি স্কয়ার বসাচ্ছি। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এইটাকে আমরা বলছি এম স্কয়ারের ব্যাপারটা একটু বলবেন, এটা কি কোনো কনস্ট্যান্ট বা কিছু? না, এম স্কয়ার একটা কনস্ট্যান্ট। এই যে এইচ একটা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, পি হচ্ছে পেরিমিটার কনস্ট্যান্ট। স্যার তাহলে এটাকে স্কয়ার হিসেবে কেন নেওয়া হলো? এটা আমাদের ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য। তাহলে ইকুয়েশনটা অনেক কমপ্লেক্স চলে আসে। এম স্কয়ার দেওয়াতে আমাদের ইকুয়েশনটা এখন খুব একটা সুন্দর ফর্মে আসবে। আমি যদি এম দিয়েও করতে পারতাম, তাহলে এম দিয়ে করলে কি হতো? তাহলে সেখানে ইকুয়েশনটা যখন হবে ফাইনাল ইকুয়েশন যেটা হবে সেটা অনেক জটিল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আসতেছি কেন, তো আমরা দেখাবো তোমাকে কেন এম স্কয়ার লেখা হয়েছে। তাহলে এই এম স্কয়ার থিটা আমরা করলাম, তাহলে 5 নম্বর ইকুয়েশনটা ঠিক আছে এতটুকু? স্যার উপরের দুইটা কি থিটা? হ্যাঁ, থিটা, হ্যাঁ, ডি স্কয়ার থিটা আর এই এম স্কয়ার থিটা। থিটার মানটা হচ্ছে টি মাইনাস টি ইনফিনিটি। আর আমরা এখানে একটা থিটা বি বলেছি, একটা দেখো থিটা বি বলতে বোঝাচ্ছে যে টি বি মাইনাস টি ইনফিনিটি, মানে বি পয়েন্টে। হ্যাঁ, বি মানে হচ্ছে বেস, বি মানে বেস, যেখান থেকে এক্সটেন্ডেড সারফেসটা শুরু হয়েছে, সেটাকে বলা হচ্ছে বেস। ঠিক আছে? সেই পয়েন্টের টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি, সেটা হচ্ছে টিবি। আর যে কোনো পয়েন্টের টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি সেটাকে বলা হচ্ছে থিটা। যে কোনো পয়েন্টের টেম্পারেচার এক্সটেন্ডেড সারফেসে তার টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি মানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই বিয়োগফলকে বলা হচ্ছে থিটা। আর বেসের টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি সেটা হচ্ছে টি থিটা বি। ঠিক আছে? সো এখন আমরা যদি এইটা দেখি ডি স্কয়ার থিটা বাই ডিএক্স স্কয়ার মাইনাস এম স্কয়ার থিটা, ইকুয়েশন যেটা 5 0 যেটা ইকুয়েশন 5, এটাকে তুমি যদি সলিউশন করো, ইন্টিগ্রেশন করো আর কি, তাহলে আলটিমেটলি যেটা আসে সেই ইকুয়েশনটা হচ্ছে এটা থিটা এক্স ইকুয়ালস টু c1 ইনটু e টু দি পাওয়ার mx প্লাস c2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস mx। কথা বুঝেছো? এই ইকুয়েশনকে সলভ করলে এটা জেনারেল একটা ইকুয়েশন চলে আসে। ঠিক আছে? এটাকে তুমি ইন্টিগ্রেশন করেছো, অবশ্যই ইন্টিগ্রেশন করো, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তুমি করেছো এটা। হ্যাঁ, এটার সলিউশন হচ্ছে এরকম c1 ইনটু e টু দি পাওয়ার mx প্লাস c2 ইনটু e টু দি পাওয়ার মাইনাস mx। সো m স্কয়ার ধরার সুবিধা হচ্ছে এখানে mটা চলে আসছে। আর যদি যদি m স্কয়ার না ধরে যদি m ধরতে তাহলে এখানে এটা জটিল হয়ে যেত। ঠিক আছে? সো এটার জন্য এটাকে m স্কয়ার ধরা হচ্ছে। 6 নম্বর ইকুয়েশন চলে আসছে। 6 নম্বর ইকুয়েশন যদি আমরা চলে আসে, এই হচ্ছে 6 নম্বর ইকুয়েশন পাওয়ার পরে এখন আমাদের এই 6 নম্বর ইকুয়েশনকে আমরা সলিউশন করব। কিভাবে সলিউশন করব সেটা আমরা একটু বলি। যে 6 নম্বর ইকুয়েশনে এখানে c1 এর মান আমরা জানি না, c2 এর মান আমরা জানি না। সো এখান থেকে আমাদের c1 আর c2 এর মানটা আমাদের বের করলে আমাদের ফাইনাল ইকুয়েশন চলে আসবে। c1 আর c2 এর মানটা বের করতে হবে। c1 আর c2 যদি মান বের করতে হয় আগের মতো সেই বাউন্ডারি কন্ডিশন আমাদের যেতে হবে। কন্ডিশন কোন কন্ডিশন? সো এখন এখানে দেখো এই জায়গাটা আবার একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এই জায়গাটা আর একটা ইম্পর্টেন্ট ইস্যু।
ঠিক আছে? ইকুয়েশন নাম্বার 6 যেটা বললাম যে হ্যাঁ তবে e to the power mx যেটা ছিল সেটা, the equation 6 can be applied to the 3 different types of fin depending on physical condition. এই 6 নম্বর ইকুয়েশনটাকে আমরা বিভিন্ন ধরনের ফিনের জন্য এখন অ্যাপ্লাই করতে পারবো। কি হিসাবে? কন্ডিশনটা কি? ফিজিক্যাল কন্ডিশন। বিভিন্ন ফিজিক্যাল কন্ডিশনের জন্য আমরা এই 6 নম্বর ইকুয়েশনটাকে বসাতে পারি। কি ধরনের ফিজিক্যাল কন্ডিশন? 3টা কেস আমরা, মেইনলি 3 ডিফারেন্ট কেসেস। হ্যাঁ, এটা খুব মানে প্রসিদ্ধ 3টা কেস আর কি, বা আমরা এটাই প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করি বিভিন্ন কেস হিসেবে। তার নাম্বার একটা কেস হচ্ছে কেস নাম্বার 1, দ্য ফিন ইজ ভেরি লং। যে ফিনটা এক্সটেন্ডেড সারফেস যেটা বলছি সেই ফিনটা হচ্ছে ভেরি লং, এবং দ্য টেম্পারেচার এট দ্য এন্ড অফ দ্য ফিন ইজ এসেনশিয়ালি দ্যাট দ্য সারাউন্ডিং ফ্লুইড। মানে এত লম্বা, আমি যদি ধরি এত লম্বা যে ফিনের শেষ মাথা, এক্সটেন্ডেড সারফেসের শেষ মাথাটা টেম্পারেচারটা আলটিমেটলি কমতে 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 অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সমান চলে আসবে। এরকম একটা কেস যে তুমি এমন এত লম্বা দিয়েছো যেটা কমতে কমতে এটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সমান চলে আসবে, সেটা এটা একটা কেস হতে পারে। কেস নাম্বার 2 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য এন্ড অফ দ্য ফিন ইজ ইনসুলেটেড, মানে যে লাস্ট মাথা যেটা আছে সেই মাথাটা ইনসুলেটেড করা। থার্ড যেটা কেস হচ্ছে যে দ্য ফিন ইজ অফ ফাইনাইট লেন্থ and loss of the heat by convection from its end দিয়ে কনভেক্টিভ এর মাধ্যমে চলে যাবে। আমি যদি এখন আবার সেই ছবিটা তোমাকে দেখাই, কেস 3টা একটু ভালো মতো খেয়াল করো। সেকেন্ডটা কি লং নাকি শর্ট? ইনসুলেটেড যেটা, সেটা লং শর্ট নয়, সেটা হচ্ছে ইনসুলেটেড। হ্যাঁ, এটা ফাইনাইট লেন্থ হতে পারে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ইনসুলেটেড। আমি যদি ছবিটাতে আরেকবার আসি, এখন তুমি একটু খেয়াল করো, কেস 3টার কথা একটু বোঝার চেষ্টা করো। এই ছবিটা একটু ভালো মতো খেয়াল করো। ছবিটার মধ্যে খেয়াল করো, আমরা বলেছি কেস 1 যেটা ইনফাইনাইট লম্বা। এখন যদি এটা লম্বা হয়, কথা এখানে যে পরিমাণ এই যে টি যেটা আছে বেজের টেম্পারেচার, এটা তো অবশ্যই বেশি হবে, কারণ আমরা চাচ্ছি যে এটাকে হিটটাকে বের করে দেবো। মানে এই টেম্পারেচার অবশ্যই বেশি, এবং এই টেম্পারেচারটাকে আমরা এখান থেকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি কন্ডাকশন এবং কনভেকশনের মাধ্যমে। এখন এটা যদি এমন লম্বা হয় ইনফাইনাইট পর্যন্ত, তার মানে এখান থেকে কন্ডাকশনের মাধ্যমে কমতে 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 অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এটা একটা কেস যেটা এত লম্বা যে কন্ডাকশনের মাধ্যমে যেহেতু আসছে, এটা টেম্পারেচার গ্র্যাজুয়ালি কমতে 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 সেটা এই টিপ যেটা মাথাটা যেটা আছে এই টেম্পারেচারটা এসেনশিয়ালি যেটা বলা হচ্ছে, আইডিয়ালি যেটা হবে সেটা হচ্ছে এই অ্যাম্বিয়েন্ট টি ইনফিনিটি সমান হয়ে যাবে কমতে কমতে। এটা একটা কেস। 2 নম্বর কেস যেটা বলেছে যে এই যে টিপ যেটা আছে ফিনের যে টিপ যেটা আছে, এই টিপটা মাথাটা শেষ মাথাটা, এই মাথাটা আমি ইনসুলেটেড করে দেবো। এই মাথাটা আমি ইনসুলেটেড করে দেবো, মানে এখান দিয়ে আর কোনো হিট যাবে না। এদিকে এই সারফেসের উপর দিয়ে যাবে, ডান পাশে এই পাশ দিয়ে হিটটা কনভেকশনের মাধ্যমে চলে যাবে, বাম পাশে দিক দিয়ে কনভেকশনের মাধ্যমে চলে যাবে, নিচের দিক থেকে কনভেকশনে চলে যাবে। এই সারফেস দিয়ে কোনো কনভেকশন হবে না, এটা ইনসুলেটেড। এই লেয়ারটা, এই সারফেসটা ইনসুলেটেড। এটা হচ্ছে 2 নম্বর কেস। আর 3 নম্বর কেস বলছে এটা একটা ফাইনাইট লেন্থ, এখান দিয়েও কনভেকশন হবে। কনভেকশন এই দিক দিয়েও যেমন হবে, এই পাশ দিয়ে হবে, এই পাশে হবে, নিচে হবে, একইভাবে এক সাইডে হবে। 3টা কেস বলা হয়েছে। সেই 3টা কেসে আমি আবার একটু দেখা নিচে। Case 1, the fin is very long and the temperature at the end of the fin is essentially that of the surrounding fluid. Surrounding fluid যে টেম্পারেচার বা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার তার সমান হবে। এটা হচ্ছে একটা কেস। আরেকটা হচ্ছে the end of the fin is insulated, এটা আরেকটা হচ্ছে যে ফাইনাইট লেন্থের হবে এবং হিট লসটা ওই ফিনের মাথা দিয়েও বের হবে। The heat loss of the heat by convection from its end. কথা ক্লিয়ার আমার? ইয়েস স্যার। এই 3টা কেস আমাদের, এই 3টা কেসে আমাদের লাগবে, এই 3টা কেসে আমাদের লাগবে। এখন কেস নাম্বার 1, কেস নাম্বার 1 যদি চিন্তা করো, the fin is very long যেটা আমরা বললাম, and the temperature at the end of the fin is essentially that of the surrounding fluid। তার মানে ফিনের যে মাথাটা হবে বা ফিনের যে টিপটা হবে, সেই টিপটা হচ্ছে টেম্পারেচারটা আসলে টি ইনফিনিটি, মানে অ্যাম্বিয়েন্ট। আর ফিনের মাথা যেটা হবে, হ্যাঁ, সেই মাথাটার টিপটা হবে, টেম্পারেচারটা হবে টি ইনফিনিটি সমান। ঠিক আছে, এখন আমি যদি এই ইকুয়েশনটাকে আমি যদি বাউন্ডারি কন্ডিশন দিয়ে যদি সলভ করতে চাই, তাহলে x ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে x ইকুয়ালস টু 0 মানে কোথায়? বেসে। x ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে মানে x এর মান 0, তার মানে বেসের কথা বলা হচ্ছে। তাহলে বেসে তার টেম্পারেচার কত? টিবি, থিটা বি। না, হ্যাঁ, এই যে টিবি, এই যে হচ্ছে টিবি মাইনাস টি ইনফিনিটি, তার মানে এইটার বিয়োগফল হচ্ছে থিটা বি। থিটা হচ্ছে ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স, থিটাটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। তার মানে যেহেতু আমরা x ইকুয়ালস টু 0 বলেছি, তার মানে বেজের টেম্পারেচার হচ্ছে টি মানটা হচ্ছে টিবি, মানে বেজের টেম্পারেচার, আর তার থেকে যদি আমি টি ইনফিনিটি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে থিটা বি।
আর যদি এক্স এর মানটা যদি এল সমান যদি ইনফিনিটি হয়, ইনফাইনাইট লেন্থ যেহেতু, তাহলে টি ফিন টিপ যেটা আছে যে শেষ মাথার টেম্পারেচার কত হবে? টি ইনফিনিটি, Yeah. তাই না? অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। অ্যাম্বিয়েন্ট Yes, টেম্পারেচার। তার মানে কি টি এল সমান টি ইনফিনিটি বলে, মানে যে এল পর্যন্ত যত দূরেই যাই সেখানকার টেম্পারেচার হবে কি আলটিমেটলি টি ইনফিনিটির সমান। তার মানে আমি কি বলতে পারি যে থিটা এল যদি হয়, এক্স এর মান যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি থিটার মানটা কত হবে? 0 হবে, কারণ টি এল মাইনাস টি ইনফিনিটি ইকুয়াল টু 0। কথা বোঝা গেছে? জি স্যার। তার মানে আমি আবার বলি, মনে করি ইনফাইনাইট লেন্থ, তার মানে আমরা এক্স এর মান বলছি এল সেটা হচ্ছে ইনফাইনাইট, এল ইকুয়ালস টু ইনফিনিটি। তার মানে যেখানে যে তার টিপের মাথাটা হবে আলটিমেটলি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সমান, তাহলে সেই মাথাখান সেখানকার যে টেম্পারেচারটা হবে আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার দুটো বিয়োগফল কত হবে? 0 হবে। সেটাই আমরা এখানে বলছি, সেটাকে বলছি থিটা এল, এল লেন্থের জন্য, ইনফাইনাইট লেন্থের জন্য। এখন আমি যদি এই দুটো বাউন্ডারি কন্ডিশন যদি বসাই, একটা এক্স এর মান 0, একটা এক্স এর মান এল বা ইনফিনিটি, তাহলে আমরা যদি ইকুয়েশনটা বসাই বাউন্ডারি কন্ডিশনগুলো, তাহলে applying this boundary condition in general solution equation, তাহলে থিটা এক্স যেটা, এটা এই ইকুয়েশনটা কি ছিল? থিটা এক্স ইকুয়ালস টু c1 ইনটু e টু দি পাওয়ার মাইনাস mx প্লাস c2 ইনটু e টু দি পাওয়ার mx। এটা কি বেসিকটা? হ্যাঁ এটা এই প্রথমটা, আমরা x এর মান 0 বসাচ্ছি। জি স্যার। x এর মান এই 0 বসালাম, তাহলে এটা আমাদের, আমি আবারও আসি, কনফিউজ হওয়ার কোনো কিছু নেই বাবা। এই যে ইকুয়েশন 6 নম্বর ইকুয়েশন, এই হচ্ছে আমার বেজ 9 ইকুয়েশন। আমরা x এর মান এখন 0 বসাচ্ছি, x এর মান 0 বসাবো মানে কি বেজে আসে, ঠিক আছে? বেজে হলে তার সেখান থেকে আমরা বসাবো, তার জন্য থিটা কত সেটা বলো, আবার x এর মান l বসাবো বা অন্য কিছু বসাবো। সো আমরা এখানে এই প্রথমে x এর মান 0 বসাবো, মানে এই বেজের কথা। তাহলে বেজের জন্য থিটা 0 হলে কবে এটা থিটা বি হয়, আমরা একটু এখানে দেখিয়েছি থিটা বি হয়। বেজ ইকুয়েশনে c1 আর c2 তো স্যার উল্টা ছিল, মানে c1 তো স্যার e টু দি পাওয়ার mx এর সাথে ছিল, তো আলটিমেটলি 0 হয়ে যাচ্ছে। এই যে দেখো, এই যে c1 mx প্লাস c2 e টু দি মাইনাস mx, তাই তো? এটা বলেছো তুমি? হ্যাঁ, এটা তো কোনো ফ্যাক্ট, এটা তো একই জিনিস হবে, আলটিমেটলি একই জিনিস হবে না। মাইনাস এটা তো আগে লেখা, এটা পরে লেখা। c1 আর c2 তো এখানে আমি এটাকে প্লাস লিখলাম, এখানে মাইনাস লিখলাম, c1 আর c2 তো এইটাই আসবে, তাই না? আলটিমেটলি দেখো তো, হ্যাঁ এটা 0 তে একই আসবে, ঠিক আছে? আগে পরে একই। সো এখানে c1 আমি যদি বসাই, তাহলে এটা পাওয়ার 0 যেহেতু, তাই এটা 1 হয়ে গেল। তার মানে c1 প্লাস c2 ইকুয়ালস হচ্ছে থিটা বি। থিটা বি মানে এই যে এখান থেকে আসছে, থিটা বি মানে এখানে আসছে। x এর মান যখন 0, তখন টেম্পারেচার টিবি মাইনাস টি ইনফিনিটি, এটা আমরা বলছি থিটা বি। সো এটা আবার যদি x এর মান যদি l যদি ধরি বা ইনফিনিটি ধরি, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার c1 টা স্যার কোন ধরনের কনস্ট্যান্ট, এটার নামটা কোন ধরনের কনস্ট্যান্ট মানে আমি বুঝিনি। মানে স্যার এটার কোনো মানে থার্মাল যেমন অনেকগুলো না 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 না, এটা জাস্ট সিম্পল জেনারেল কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন আমরা l এর মান যদি বসাই x এর জায়গায়, তাহলে থিটা l বসালাম, থিটা l এর মান হচ্ছে 0। তো এখান থেকে আমরা যদি বসাই c1 e টু দি পাওয়ার, এই যে এখানে m ইনফিনিটি আর c2 এখানে হচ্ছে মাইনাস m ইনফিনিটি আমরা বসিয়েছি, তাহলে মানে আলটিমেটলি এখানে তোমার এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে থাকবে, তাহলে আলটিমেটলি c2 0 আসে, আলটিমেটলি c2 0 আসে। c2 যদি 0 আসে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি বসাই এখানে c2 মান, তাহলে থিটা বি যদি বস হবে, তাহলে কি c1 ইনটু e টু দি পাওয়ার m0, তার মানে c1 সমান হচ্ছে থিটা বি। তাহলে c2 আসছে 0 আর c1 আসছে থিটা বি। তাহলে এখন তুমি যদি মান বসাও এখন এখানের মধ্যে, তাহলে সেই প্রথম সূত্রের মধ্যে 6 নম্বর সূত্র, থিটা x ইকুয়ালস টু হচ্ছে থিটা বি মানে c1 ইনটু e টু দি পাওয়ার মাইনাস mx, তাহলে c1 এর মান হচ্ছে থিটা বি ইনটু e টু দি পাওয়ার মাইনাস mx। সো এটাকে তুমি যদি সলিউশনে কনভার্ট করো, তাহলে থিটা x বাই থিটা বি হবে, আর ইকুয়ালস টু হবে কি তোমার e টু দি পাওয়ার মাইনাস mx। থিটা x মানে কি? থিটা x হচ্ছে যে কোনো x এর যে কোনো মানের পয়েন্টের জন্য তার টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি, আর থিটা বি মানে হচ্ছে বেজের টেম্পারেচার মাইনাস টি ইনফিনিটি। সো আলটিমেটলি এই ইকুয়েশনটা আসে। এই ইকুয়েশনকে তুমি যদি সলভ করো, হ্যাঁ, মানে তাহলে সেক্ষেত্রে তোমার এই x এর মানের জন্য তুমি টেম্পারেচার পেয়ে যাবে। এখানে m এর মানটা তাহলে আমরা কি লিখতে পারি দেখো দেখি। m এর মান আমরা কি লিখেছিলাম? m স্কয়ার সমান কি লিখেছিলাম মনে আছে? জি স্যার, এই যে hp বাই ksc। হ্যাঁ, hp বাই ksc। তার মানে m সমান কি হবে? √ ওভার hp বাই ksc, তাই তো? √ ওভার hp বাই ksc। তার মানে আমরা এখানে দেখো t মাইনাস t ইনফিনিটি আর নিচে হচ্ছে tb মাইনাস t ইনফিনিটি ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস √ ওভার hp বাই ksc ইনটু x। সো এখন তোমাকে যদি ফিন বলে দেওয়া হয় ইনফাইনাইট লেন্থের জন্য, তাহলে সেক্ষেত্রে x এর মান তোমাকে যদি বলে দেওয়া থাকে, তাহলে পার্টিকুলার একটা লোকেশনের তুমি টেম্পারেচার পেয়ে যাবে।
আমি তোমাকে যদি বলে যে একটা ফিন, তার পেরিফেরি হচ্ছে এত, তার ক্রস সেকশনাল এরিয়া এত, তার থার্মাল কন্ডাক্টিভিটি এত, তার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট এইচ হচ্ছে এত, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলে দিলাম, বেস টেম্পারেচার বলে দিলাম, তাহলে বললাম যে হ্যাঁ ঠিক আছে, এখন বেস থেকে 10 সেন্টিমিটার দূরে তার টেম্পারেচার কত হবে, তাহলে এক্স এর মান 10 সেন্টিমিটার বসিয়ে তার টি বের করো। আচ্ছা একটা একটা question কোশ্চেন ছিল, ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ একজন একজন। স্যার ফিনের স্যার থিকনেসের তো স্যার তাহলে কোনো এখানে ব্যাপার নাই, কারণ স্যার ইকুয়েশনে কোনো থিকনেসের প্যারামিটার দেখতেছি না। স্যার একটা কোশ্চেন, জি স্যার, যদি থিকনেসটা চেঞ্জ হয়, মানে একই রকম না থেকে, যদি ইউনিফর্ম না থেকে, যদি মানে বড় থেকে ছোট হয়ে যায়। ভেরি গুড ভেরি গুড, এই তো গুড, এই ধরনের কোশ্চেন করাতে তো আসলে এখন এই জায়গায় এই যে আমরা এখানে যেটা দেখেছি এটা ইউনিফর্ম, মানে এই যে এসিটা হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু আমরা যেটা দেখেছি যে এটা যদি আস্তে আস্তে ছোট হয় অথবা আস্তে আস্তে যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে এটা আসবে। আমরা একটু পিটাতেই নিতে হ্যাঁ পারবো। হ্যাঁ, তখন তোমার পিটা ভেরিয়েবল চলে আসবে, পিটা তখন আর তোমার কনস্ট্যান্ট থাকতেছে না। Yes, sir. ঠিক আছে, তখন এটাও মেনে- হ্যাঁ তখন এটা তোমার চেঞ্জ হবে। ঠিক আছে, এটা চেঞ্জ হবে। ঠিক আছে, এগুলা চেঞ্জ হবে। তাহলে আমরা এটা বের করলাম আজকে, তাহলে এতটুকু ক্লিয়ার কিনা দেখো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার একটা ইকুয়েশন হচ্ছে থিটা এক্স ইজ ইকুয়াল টু থিটা বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, ওটা ই টু দি পাওয়ার প্লাস এম এক্স হবে না? এটা জি স্যার। না, এটা আমরা C1 তো, এটা আমাদের 6 নম্বর ইকুয়েশন খেয়াল করো, 6 নম্বর ইকুয়েশন করো। স্যার C1 এ তো স্যার এটা Sorry, 6 নম্বরে তো স্যার ই টু দি না না পাওয়ার না, আচ্ছা আমি ভুল করেছি। এটা মনে হয় এটা মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, এটার আগে মাইনাস, এটা আগে প্লাস। স্যার এখানে তো ওটা কি ইম্পর্টেন্ট, মানে যে কোনো একটা ধরলেই তো হচ্ছে C1 C2। না না, একটা মাইনাস আসবে। ঠিক আছে, একটা মাইনাস আসবে, সেই মাইনাসের জন্য এখানে তুমি থিটা। ঠিক আছে, তাহলে এই মাইনাস সাইনটা আসতে হবে। ঠিক আছে, যে মাইনাস mx। ঠিক আছে, ওই থিটা আলটিমেটলি তোমার যেটা আছে, যেটা প্লাসের সাথে mx যেটা আছে সেটা তোমার 0 হয়ে যাবে, আর যে মাইনাসের সাথে যেটা আছে সেটা না। ঠিক আছে, আমরা যেটা এখন একটু কনক্লুড যদি করি এই জায়গাটায়, এই যে দেখো তোমরা অলরেডি একজন প্রশ্ন করে ফেলছো আমাকে, এই হচ্ছে আমার ফিন এক্সটেন্ডেড সারফেস। আমরা যদি এটাকে ধরি একটা সার্কুলার ক্রস সেকশন, এবং এই হচ্ছে বেস টেম্পারেচার, এবং আমরা এখানকার থার্মাল কন্ডাক্টিভিটি বা আনুষঙ্গিক সব যদি জানা থাকে, তাহলে আমরা যদি দেখি ইনফাইনাইট লেন্থ যদি হয়, তাহলে এই বেস টেম্পারেচার হচ্ছে টিবি, এবং এই ফিনের মধ্যে দিয়ে হিটটা আস্তে আস্তে যেতে থাকবে, এবং টেম্পারেচার গ্র্যাজুয়ালি কমতে থাকবে, কমতে কমতে এর শেষ মাথাটা যেটা আসবে ইনফাইনাইটের, এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তার মানে এই যে টিবির মানটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতেছে, টিবির মানটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতেছে, কমতে 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 ইনফাইনাইট যখন হলো তখন এক পর্যায়ে এসে এই টি ইনফিনিটি সমান হয়ে যাবে। তার মানে আমরা যদি টি এক্সটা বের করি, এখান থেকে টিটা যদি বের করি, টি এর সূত্রটা হচ্ছে এইভাবে লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায়, এটা তোমরা নিজেরাই বুঝতেছো। এটাকে গুণ করে দিলাম এই পাশে, তারপরে টি ইনফিনিটিকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস থেকে প্লাস হয়ে, এই যে টি ইনফিনিটি প্লাস হলো, তার সাথে প্লাস টিবি মাইনাস টি ইনফিনিটি, এই ইকুয়েশন। তাহলে এখান থেকে এই যে টেম্পারেচার প্রোফাইলটা পেয়ে যাবে। ঠিক আছে, এই টেম্পারেচারটা প্রোফাইলটা পেয়ে যাবে, এটা হচ্ছে ইনফিনিটি। এখন ভেরি লং ফিনের জন্য আমরা এই যে সূত্রটা একটু খেয়াল করে দেখো। সো ভেরি লং ফিন, আমরা এই যে যদি এটাকে সলভ করি, এখানে হিট ফ্লাক্স, হিট ট্রান্সফার, এখানে এটা কিন্তু টেম্পারেচার প্রোফাইল। খেয়াল করো, এটা হচ্ছে কি টি বের করেছো, মানে টেম্পারেচার প্রোফাইল বের করেছো, কিন্তু আমরা যে কি পরিমাণ হিটটা যাবে, কি পরিমাণ হিটটা এই এখান থেকে এইদিকে যাচ্ছে, সেই কিউটা যদি আমরা বের করি, তাহলে কিউর জন্য যে সূত্রটা হচ্ছে, আমরা নর্মালি কিউ সূত্র জানি মাইনাস কে এ ডেল টি বাই ডেল এক্স, এটা তো আমরা জানি। এই কন্ডাকশন, এই পরিমাণ হিট এদিকে ঢুকবে, তাই না, এই বাম দিক থেকে ডান দিকে যাবে হিট ফ্লাক্স। এইটাই ইকুয়ালস টু লেখা যায় √h(k)(ac) ইনটু টি মাইনাস টি ইনফিনিটি। এটা আমি আর ডেরিভেশনটা দেখিনি, বইতে করা আছে, এটা দেখে নিলাম। হিট ট্রান্সফার, এটা হচ্ছে টেম্পারেচার প্রোফাইলের সূত্র, আর এটা হচ্ছে হিটের সূত্র, তাপমাত্রার জন্য, আর এটা হচ্ছে তাপের জন্য, কি পরিমাণ হিট ফ্লো করবে। শীতলের সূত্রটা হচ্ছে এই কিউ সমান লেখা যায় যে √h(p)(k)(ac) ইনটু টিবি মাইনাস টি ইনফিনিটি। তুমি যদি এখান থেকে বের করতে চাও, টেম্পারেচার যদি জানা থাকে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার জানা থাকে, বাকি সব কনস্ট্যান্ট যদি জানা থাকে, তুমি ক্যান ইজিলি ক্যালকুলেট দা হিট ফ্লাক্স বাই কিউ। ঠিক আছে, এখানে দুইটার মধ্যে ডিফারেন্সটা মানে কোনটা ইম্পর্টেন্ট? এটা এই দুইটা, জি স্যার, জি স্যার। এটা তো জেনারেল আমরা জানি এই পরিমাণ ঢুকবে। ঠিক আছে, আমি কি পার্টিকুলার সেগমেন্টের জন্য যখন চিন্তা করবো, তখন আমি ইজিলি এটা করবো। ঠিক আছে, আমার যদি এই জিনিসটা যদি জানা না থাকে, হ্যাঁ, তখন আমি এই ইকুয়েশন থেকে হিট ফ্লাক্সটা বের করতে পারবো। স্যার ফিনের জন্য যদি বেসিক ইকুয়েশন কোনটা, মানে এই যে 6 নম্বর ইকুয়েশন যেটা দেখালাম, সেটা হচ্ছে বেস ইকুয়েশন। আর এখন তোমার তিনটা কেসের জন্য তিনটা ইকুয়েশন। 6 নম্বর ইকুয়েশনটা হচ্ছে মেইন,
6 নম্বর ইকুয়েশন 6 যেটা দেখালাম, এই যে এটা, এই ইকুয়েশনটা হচ্ছে মেইন। এখন 3টা কেস বললাম না সাথে, 3টা কেসের জন্য 3টা ইকুয়েশন পাবো। এই 3টা কেসের জন্য 3টা ইকুয়েশন পাবা। 3টা ইকুয়েশন বলতে একটা হচ্ছে টেম্পারেচার প্রোফাইলের জন্য 3টা ইকুয়েশন পাবা, একইভাবে হিট ফ্লাক্সের জন্য 3টা ইকুয়েশন পাবা। ঠিক আছে, 3টা ইকুয়েশন পাবা তোমার এই যে টেম্পারেচার প্রোফাইলের জন্য, আর 3টা ইকুয়েশন পাবা তোমার এই হিট ফ্লাক্স বা কিউর জন্য। ঠিক আছে, 3টা কেসে। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। সো আমরা এরপরে কেস 2 আমরা আজকে এখানে দেখতে যাচ্ছি, কালকে আমরা নেক্সট দিন আমরা যখন ক্লাস করব তখন কেস 2 আর কেস 3 একবার শেষ করে দেব। ঠিক আছে? ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার কেস 1 এ আমরা যখন বাউন্ডারি ভ্যালুগুলোর মানটা বসালাম তখন স্যার C2 = 0 যেটাতে পেলাম, ওখানে C1 * e⁻m ইনফিনিটির জায়গায় ওটা কেন 0 হয়ে গেল স্যার, আর মাইনাসটা 0 হলো না? তুমি আমাকে এটা বলতে পারবে না, তুমি আমাকে নেক্সট দিন এটা বলবা, পারবা? এই যে এই পাওয়ারে এখানে ইনফিনিটিতে কি হচ্ছে? স্যার একটা তো 1/e⁻∞, একটা শুধু ইনফিনিটি, তাহলে 1/∞ হলে ওটা 0। আচ্ছা স্যার, এটা মেবি একটু C1 C2 টা একটু এক্সচেঞ্জ হবে, মানে হ্যাঁ এটা C1 C2 এক্সচেঞ্জ হবে। ঠিক আছে, এখানে C1 C2 এক্সচেঞ্জ হবে। আচ্ছা আমি এটা আমাকে তুমি নেক্সট দিন বলবা, এটা নরমাল সূচকের অঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, এটা তুমি আমাকে নেক্সট দিন ক্লারিফাই করবে। ঠিক আছে, আর কারো কোন কোশ্চেন আছে রিলেটেড? স্যার এই টেম্পারেচার এটা তো কেস 1 এর জন্য ছিল না? হ্যাঁ হ্যাঁ, কেস 1, তারপর কেস 2, তারপর কেস 3। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখতে যাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।